তো আমাকে পয়সা দিয়ে কিনে নেবে? আমি আপনাকে উদাহরণ দিই, একটা ছোট উদাহরণ, আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা। সেনাপ্রধান আমাকে বলেছে 4 বার, স্যার আপনার যে আমার যে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আমরাদ এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না, আমি সাধারণ একজন মানুষ। আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পচানো হারামজাদা। শুয়োর, আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না। হারামজাদা গাবর, হারামজাদা হুবড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে যে 4 বার অফার দিয়েছিলেন, কি সেই অফার? গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। ভিডিওটি দীর্ঘ হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে তার অনেকটাই জট খুলে যাবে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি, সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না। সে বলছে এত বেশি কথা বলা যাবে না, এত বেশি কথা বলা ঠিক হবে না। সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না। তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে? দর্শকবৃন্দ, অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন। জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন, অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি, এবং হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আমরাদ এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না, আমি সাধারণ একজন মানুষ। আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি, এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না, আমরা বলতে পারি না। এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এর অর্থ এই জিল্লুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে। 1 2 সে বলছে ওয়াকারুজ্জামানকে আমরা সমালোচনা করতে পারি না। জিল্লুর রহমান, ওয়াকারুজ্জামান is a salaried employee of the republic. জনগণের ট্যাক্সের পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায়, বেতন পায়, তার রেশন পায়। তো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যেই লোক বেতন পায়, যে রিপাবলিকের একটা কর্মচারী, তাকে জনগণ সমালোচনা করতে পারবে না, তো কে সমালোচনা করবে? জিল্লুর রহমান। 1 2 3 আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না। জিল্লুর রহমান, either you are stupid, uneducated, impragmatic, or an Indian prostitute who is protecting the interest of India. Are you fucking crazy or nuts? General Walker or none of the chief of army staff or 25-30 general is not Bangladesh army. কুত্তার বাচ্চা, 2,27,000 সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি। সেখান থেকে 25 থেকে 30 জন ভারতীয় কুত্তা সেনাবাহিনী হয় কি করে? আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেয়া হচ্ছে। কুত্তার বাচ্চা, তোমাকে কে বলছে? তুমি কি বাংলা জানো, নাকি তুমি একটা অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে তোমার লেখাপড়া আছে? তুমি বলছো আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইউ স্টুপিড সন অফ এ বিচ, ইউ বেটার বি সরি ফর ইউর অ্যাকশন, ইউ ফাকিং ইডিয়েট। Why are you sorry for? None of the Bangladeshi citizen asked you to become sorry. Why you are fucking sorry? Because you are singing the song of Indian music. Are you sorry because you are singing the song of General fucking Walker? How dare যে তুমি থ্রেট করছো লোকজনদেরকে?
যে একটা রেকর্ড থাকবে, মিডিয়া রেকর্ড থাকবে, এসপিওনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে। এই কুত্তার বাচ্চা, আর ইউ অ্যান ইনফর্মার? আর ইউ অ্যান ইনফর্মার অফ র? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফআই এর বেতনভুক্ত? তুমি যদি বলো এত বেশি কথা ভালো না, তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, তুমি তো একটা হিজড়ার মতো গালে একটা বসে থাকো শুয়োর। আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য ভিশন অফ এ প্যাট্রিয়ট, আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো। তোমার সামনে বসে জিল্লু, তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে, তোমাকে প্রতিবাদ করতে দেখি নাই। জিল্লু, তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে, কোনো প্রতিবাদ তুমি করো নাই। তোমার সামনে জিল্লুর ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামকে ছোট করছে, আমি তোমাকে কখনো প্রতিবাদ করতে দেখি নাই। আজকে কুত্তার বাচ্চা, তুমি ওয়াকারের পক্ষিতে যখন ধৈর্য সবাই ঝাঁকি দিচ্ছে, তখন তোমার মুখ থেকে কথা বাইরেছে, আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি, আই এম রিয়েলি সরি। মাদারফাকার, ইউ আর নট সরি, ইউ বেটার বি সরি for your action, because your comments, your commentary, your opinion goes against the interest of Bangladeshi citizen. তোমার মতো জিল্লুর রহমান বালের টকশো করে না, কোন জায়গায় কি করে। I could be careless, no one give a shit what you do, কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই। জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর, জেনারেল ওয়াকারের পক্ষে দাঁড়ানোর কোন যোগ্যতা কুত্তার বাচ্চা তোমার থাকা উচিত না, কোন অডাসিটি তোমার থাকা উচিত না। আমি জানি না জিল্লুর তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি কিনা। কুত্তার বাচ্চা, ইফ আই সি ওয়ান মোর ভিডিও, আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো জিল্লুর। তুমি যে হিজড়া, তুমি যে হারুনের প্রপোনেন্ট, তুমি যে হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করতা, কুত্তার বাচ্চা, আই হ্যাভ অল দোজ এভিডেন্স। কুত্তার বাচ্চা, আইল থ্রো এভরিথিং টু দ্য মিডিয়া। তুমি এখন ওয়াকারকে ব্লোজব দিতে গেছো শুয়োর। তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পাচানা হারামজাদা শুয়োর। আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না। হারামজাদা গাবর, হারামজাদা হুবড়ি। তো আমাকে পয়সা দিয়ে কিনে নিবে? আমি আপনাকে উদাহরণ দিই, একটা ছোট উদাহরণ, আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা। সেনাপ্রধান আমাকে বলেছে 4 বার, স্যার আপনার যে আমার যে ডিএচএস প্লট ছিল 2014 সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যেদিন শুরু করেছিলাম 2 দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে। তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে। সেনাপ্রধান আমাকে 4 বার হাসপাতালে বলেছে, ওনার অফিসে বলেছে, আমার টেলিফোন করে বলেছে যে স্যার আমি আপনার বিল্ডিংটা আর্মি থেকে কনস্ট্রাকশন করে দিই, আপনি চুক্তি বাতিল করে দেন। তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে যে আমার 50% দিচ্ছে ওটাও আমার থেকে যাবে। তাহলে আমার অনেক লাভ না, এটা 9-10 কোটি টাকার লাভ। আমি তাকে বলেছি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে আমার দুনিয়ার এই 10 কোটি টাকা লাভের জন্য আমি চুক্তি করব না, চুক্তি ভাঙবো না। চুক্তি ভাঙা মোমেনের লক্ষণ নয়। এবং সেনাবাহিনী আমাকে তাদের পয়সা দিয়ে একটা ওয়েলফেয়ার ফান্ড আছে সেনাপ্রধানের, উনি দিতে পারে। আমি সেনাবাহিনীর বদান্যতা চাই না, আমার যেটা হক সেটা আমি চাই, আমি বদান্যতা চাই না। কেউ যদি মনে করে থাকে আমাকে রিটায়ারমেন্ট, আমি রিটায়ারমেন্ট আমার পেনশনের কাগজ সাইন করি না, আমি নিয়ে আসছি, আই ডিডন্ট সাইন বিকজ তারা আমাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে, যেটা বাধ্যতামূলক হওয়ার কথা না, বাধ্যতামূলক ডিসিপ্লিনারি গ্রাউন্ডে। তারা আমাকে এলপিআর দেয়নি, আই ডিডন্ট সাইন। আমি যদি অর্থলোভী পদবী লোভী হতাম, বহুত কিছু করতে পারতাম ম্যাডাম। যারা এগুলি চিন্তা করে আমাকে নিয়ে এরকম কথা বলে, এটা তাদের মানসিক সমস্যা। সরি, আই এম ভেরি সরি টু সে। কেউ যদি মনে করে থাকে যে আমাকে পেনশন, আমার তো সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন 100% অফিসার এক বাক্যে বলবে যে আল্লাহ যদি চাকরিতে রাখতো আমাকে, সেনাপ্রধান আমাকে বলেছে স্যার আপনি তো সেনাপ্রধান হওয়ার কথা, আমার ক্যারিয়ার প্রোফাইল আমি নিজে ডোল ট্রেই না। তো সেখানে আমাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে বাধ্যতামূলক অবসর যেটা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে দেয় সেটা দিয়েছে, এবং আমার পেনশনের এলপিআরও দেয়নি।
খুব বেশি দয়া করেছে তারা আমাকে। আমি একবার মাথা কিনে নিয়েছে, আমি সবকিছু পেয়ে গেছি, আমি অধিকার বঞ্চিত। তাদের আমার যত সাফারিং, তাদের কারো কত সাফারিং হয় না। আমার চাকরিতে জয়েন করার আগে চিঠি দিয়েছিল যে জয়েনের, ওই চিঠি জয়েন করার আগে ক্যান্সেল করেছে, এরপরে পরে জয়েন করেছে। একাডেমিতে আমার অসংখ্য প্রতিবন্ধকতা পার হয়ে আমাকে রেকর্ড রেজাল্ট আল্লাহ আমাকে দিয়েছে। আমাকে পোস্টিং, প্রমোশন, আমার ক্যারিয়ার প্রোফাইলের অফিসার যে পোস্টিং পাই আমি সব নিম্নমানের অধিকাংশ পোস্টিং পেয়েছি। আমি ফরেন ট্রেনিং আমার ফার্স্ট হয়েছি, ফরেন ট্রেনিং বছরের পর বছর বন্ধ করে রেখেছে, সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই। এগুলি আর্মির দোষ না, অসাধু অফিসারের দোষ আমি বলছি। আমার ইউএন মিশন, আমার ব্যাচে একজন বলে আমি যাওয়ার কথা, আমি 8 বছর পরে গিয়েছি। আমার ব্যাচমেট সবাই 2টা করে গেছে, কেউ 3টা মিশন করেছে, আমি 1টা মিশন করেছি। আমার এরকম অসংখ্য বঞ্চনার অভিযোগ আছে, ও ইতিহাস আছে। আমি কিন্তু মাথা নত করিনি এবং আমি কোনোদিন কারো কাছে তদবিরও করিনি। তো আমাকে সেনাবাহিনী চিনে, এই জন্য আমি কালকে একটা বিয়ার অনুষ্ঠানে গেছেন সেনাগঞ্জে, আমার 2 ঘন্টার মধ্যে ফটো সেশন করতে হয়েছে, কারণ তারা আমাকে ভালোবাসে। এই ভালোবাসা আমি পয়সা দিয়ে কিনে নিইনি, আমি আমার ভালো ব্যবহার দিয়ে কিনে নিয়েছি। আমি যে কারো কাছে মাথা নত করি না, কারো কাছে নতি স্বীকার করি না, যারা এগুলি কল্পনা করছে বা প্রচার করার চেষ্টা করছে যে আমাকে পেনশন দিয়ে কিনে নিয়েছে এবং এই জন্য আমাকে নিয়ে গিয়েছে যে আমি সরকারের পক্ষে কথা বলি, এটা তাদের মানসিক সমস্যা। আই এম ভেরি সরি টু সে। মানুষ বাংলায় একটা কথা বলে, আত্মবর্ণন মতে জগৎ। আপনারা তো ইংল্যান্ড থাকেন, হয়তো এত কঠিন বাংলা জানেন না। আত্মবর্ণন মতে জগৎ মানে মানুষ নিজের অন্তর দিয়ে দুনিয়াটাকে দেখে। সুতরাং আমি আমার নিজের অন্তর দিয়ে দেখি। যে নিজে হলে যেরকম করতো সে অন্যকে সেরকম ভাবে। যদি কেউ এটা বলে থাকে যে আমাকে পেনশন সুবিধা দেওয়া হয়েছে, এই জন্য আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, এই জন্য আমি যেছি আমি সরকারের পক্ষে কথা বলবো, ভেরি সরি। আইদার দে ডোন্ট নো অ্যাবাউট মি অর ইট ইজ দেয়ার সাইকিয়াট্রিক প্রবলেম। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, এই যে আয়নাঘরের বিষয়টা নষ্ট করার, আলামত নষ্ট করার যে চেষ্টা, এটা তো সেনাবাহিনী সরাসরি জড়িত। তো সেই সেনাবাহিনীটা এটা আলামত কারা নষ্ট করছে? ডিজিএফআই। আপনারা আবার বলেছে সেনাবাহিনী চিফ হ্যাজ নো কন্ট্রোল ওভার ডিজিএফআই। ডিজিএফআই তে কারা আছে, দায়িত্বে কারা আছে, যারা এই 5 আগস্টের পরে কারা দায়িত্বে আছে, তারাই তো আলামত ধ্বংস করার চেষ্টা করেছে। আমি বলেছি তো, অসাধু অফিসার ডিজিএফআই বলেন, র্যাব বলেন, এনএসআই বলেন, যারা অসাধু অসৎ তারা যা করেছে সবকিছু বিচার হওয়া উচিত। তো আমি সেনাপ্রধানকে বলেছি, সেনাপ্রধানকে বলেছি আমাকে যে অ্যারেস্ট না কিডন্যাপ করেছে যে ডাইরেক্টর, এবং এই 8 বছর রেখেছে যারা ডাইরেক্টর ইনচার্জ সাকসেসফুলি ওন করেছে, তাদেরকে তুমি কিছু করো নাই কেন? ওয়াই ওনলি তুমি ডিজিদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়েছো? এন্ড ইজ রিটায়ারমেন্ট সাফিসিয়েন্ট পানিশমেন্ট? তারা তো মানবতা বিরোধী অপরাধ করছে, তাদের তো বরখাস্ত সাফিসিয়েন্ট পানিশমেন্ট না। ডিজিএফআই কি কারা শেল্টার দিচ্ছে? মানে ডিজিএফআই এই যে 6 মাস সময় লাগে। আপনার প্রশ্নটা আমি ম্যাডাম আমি জবাব দিই, কারণ আমি ডাইরেক্ট কোনো নলেজ নাই। যদিও এই যে ডিজিএফআই, আমি বলি যে আয়নাঘরকে ডক্টর ইউনূস আগেও যেতে চেয়েছেন কিন্তু যেতে দেওয়া হয়নি, কারণ ওনারা উনি ডিসেম্বরের 25 তারিখে উনি সুইজারল্যান্ড থেকে আসার পরে যাওয়ার কথা, এটা আমাকে জানানো হয়েছে। এই আলামতগুলো ধ্বংস করার জন্য ওনাকে উদ্যোগ নেওয়া হয়নি। 26শে জানুয়ারির আগে ওনার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমাকে নিতে দেবে না এটার জন্য 2 সপ্তাহ ডিলে হয়েছে, 10-12 দিন ডিলে হয়েছে, যে তারা চাচ্ছিল না আমি যাই। তাদের সাথে যদি আমার কোনো আতাত থাকতো তারা আমাকে যেতে দিবে না, তারা আমাকে আরো বেশি দিতে দেবে। এই ডিলেটা হলো আমাকে যেতে দেবে না, গুম কমিশনের সাথে আমাকে যেতে দিল না। আমি রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে, এর মধ্যে ফোন আসছে। এইখানে আসলে কে কাকে রক্ষা করার জন্য ইনভাইট করে নিয়ে যেত, কে কাকে রক্ষা করার জন্য এই আলামত ধ্বংস করা হচ্ছে? আপনার থেকে আপনার কি মনে হয়? আমি তো আমি আবারও বলছি, আমি আল্লাহ রসুলকে ভয় পাই বেশি, দুনিয়ার মানুষ কি বললে সেটা ভয় পাই না। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না, কারণ কোরআনের নিষেধ আছে, হাদিসের নিষেধ আছে, তোমরা অনুমানের উপর কোনো কথা বলো না। তো আমার যেখানে ডাইরেক্ট নলেজ নাই সেখানে আমি কিভাবে বলবো? মানে এখানে হাসিনা রক্ষা পাচ্ছে না, ডিজিএফআই রক্ষা পাচ্ছে না, তারেক সিদ্দিকী রক্ষা পাচ্ছে, মানে যারা জড়িত ছিল তারা সবাইকে রক্ষা পাওয়ার জন্য সুযোগ নাই। আলামত প্রধান উপদেষ্টা গুম কমিশন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেখে এসছে যে তাহলে ভাঙ্গা হয়েছে, এগুলো দেখা যাচ্ছে না। জানার রং অরিজিনাল সিনারিওটা তো আমরা দেখতে পেলাম না, মিডিয়াতে তো অরিজিনাল সিনারিও আপনারা দেখেছেন। কিন্তু আজকে ডক্টর ইউনূস যদি সহযোগে না যেতেন, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট যায়নি, উনি যদি না যেতেন তাহলে যতটুকু দেখতে পেয়েছেন এতটুকু দেখতে পেতেন না। তো হিটলারের কোনো কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প, কোথায় কি করেছে, নাজি ক্যাম্প, আপনার
কি আল গারিব কারাগার, এই সমস্ত কন্যা চিত্র দেখেছেন ভিতরের? কোনো দেখাননি। বাংলাদেশে যে রক্ষী মানুষের দাবি ছিল, আমরা যারা গুমের কান্না শুনেছি, যারা গুম হয়েছে তাদের কান্না শুনেছি, আমাদের দাবি ছিল যে আমরা অরিজিনাল। আমি কান্না করেছি প্রতিদিন, আমি বলেছি একদিকে জল হয়ে যেত। যেখানে আপনারা কান্না করেছেন, যে দেয়ালে হাজার হাজার কান্নার শব্দ, সেই দেয়ালগুলো তো আমরা অরিজিনালি দেখতে চেয়েছি। আমরা সাধারণ মানুষ, ওয়ালগুলি আছে কোন কোন জায়গায় শুধু 2 রুম, ছোট রুমের মধ্যে ওয়াল ব্যবহার করে রুম গুলো বড় দেখানোর জন্য কোন কোন জায়গায়, বাট সাইডের ওয়াল গুলো সব ইনট্যাক্ট আছে। যেমন আমাকে যে রুমে রাখা ছিল ওটার ভিতরে কোনো ওয়াল ভাঙা হয়নি, উপরে শুধু ভেন্টিলেটর, দেওয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে, জানলার গ্রিল খুলে ফেলেছে, আপনার জানলার রং মুছে দিয়েছে, লোহার দরজা খুলে ফেলেছে, ওইগুলি করেছে। কিন্তু ওয়াল তো দেখা যাচ্ছে, ছাদ দেখা যাচ্ছে, ফ্লোর দেখা যাচ্ছে। বা যাদের ব্যাপারে অভিযোগ করা হয়েছে তারা কিন্তু কেউ গ্রেফতার হয়নি, তারা এখনো মানে এটা আমারও প্রশ্ন। আপনি দেখেন, আমি কয়েকদিন আগে স্টেটমেন্ট দিয়েছি যে যাদেরকে, এবং আমি ট্রাইব্যুনাল নিয়ে আমি দরখাস্ত করেছি, আমি এখন শঙ্কিত যে যাদের বিরুদ্ধে মামলা জারি করা হয়েছে তারা এখনো গ্রেফতার হয়নি, তারা সব প্রভাবশালী, এই জন্য আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। এটা তো আমার সংখ্যা, আপনার থেকে আমার সংখ্যা বেশি। এটার পেছনে মানে আপনি তো বলছেন যে অনুমান করে বলতে চান না, আল্লাহ জানে, কিন্তু তারপরেও তো আমাদের মানুষের একটা অনুমান। আপনি এত বড় একজন মানুষ, আপনি নিশ্চয়ই কোনো না কোনো ধারণা আছে যে কে তাদেরকে রক্ষা করছে, কে তাদেরকে রক্ষা করছে। বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। আপনারা আমাকে অনেক বড় করে দেখেন, আমি খুব সাধারণ মানুষ, আমি এত বড় মানুষ নই। এখন বলেন, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে কে মানে তাদেরকে কে রক্ষা করছে, মানে এখন তো আর আওয়ামী লীগ সরকার নেই যে আমি আওয়ামী লীগ সরকারকে দায়ী করব। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, তাদের রেখে যাওয়া কিন্তু অধিকাংশ সুবিধাবাদী, এবং যারা তাদের কাছ থেকে ক্ষমতা পেয়ে সুখ ভোগ করেছে তাদের অধিকাংশই কিন্তু চারিদিকে বিরাজ করছে। এখন কে কাকে সেভ করার জন্য এটা করছে এটা আমি জানি। এখানে তো মাঝে মাঝে জেনারেল ওয়াকারের কথাও আসে যে উনি সেভ করছেন বা সরকারের পক্ষ থেকে কেউ সেভ করছেন ওনাদেরকে। আমরা কিন্তু আমরা বাঙালি হিয়ার্সে বেশি বিশ্বাস করি, গুজব বেশি বিশ্বাস, এবং শোনার সাথে সাথে 10 জনকে না বলা পর্যন্ত আমরা খেতে পারি না। একটা কিছু হওয়ার সাথে সাথেই আমরা আগে 10 জনকে জানাই, তারপর নেক্সট কাজ করি। তো আমি অনুমানের উপর ভিত্তি করে কিচ্ছু বলবো না, কারণ আপনি কি বললেন, সরকার কি বললো, XYZ কি বললো, এটা নিয়ে আমি শঙ্কিত না। আমার মৃত্যুর পর আল্লাহ জব দিতেই করতে হবে, এটা নিয়ে আমি শঙ্কিত। এবং আল্লাহ এবং রসুল স্পষ্ট বলেছেন অনুমান করে কোনো কথা বলবে না। আমার কাছে যেহেতু ডাইরেক্ট নলেজ নাই, আমি বলবো না। যদি বলেন রিজনেবল অ্যাজাম্পশন, সেটাও অনুমতির মধ্যে, আপনার অনুমানের মধ্যে পড়ে, সেটা আমি করবো না। আমি আপনার স্পষ্ট এই কথা বলেছি যে 5 তারিখে ফলের পরে 12 তারিখ পর্যন্ত, মানে সেই জেনারেল হামিদ যে কদিন ছিল, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, জেনারেল হামিদ যে কদিন ছিলেন, তারপরে থেকে জেনারেল ফয়েজ এবং জেনারেল জাহাঙ্গীর, আমি 2 জনের সাথে ব্যক্তিগত কথা বলেছি, তারা 2 জনে আমাকে কনফার্ম করেছে স্যার আমরা করিনি। সেই হিসাবে জেনারেল হামিদ যে উনি লাস্ট ডিজি যিনি ছিলেন, এখন কেউ যদি করে থাকে সে কি বলবে যে আমি করেছি, আমি একটা অন্যায় করলাম, তো তখন আমি কি বলবো যে আমি অন্যায় করেছি? না, এটা যদি তদন্ত করা হয়, উনি তো নিজে হাতুড়ি দিয়ে বাড়ি দেননি। ওখানে যারা দায়িত্বশীল ছিল ওই সময় সবাইকে জিজ্ঞাসা করলে, ক্রস এক্সামিনেশন করে বেরিয়ে আসবে। আমাকে দায়িত্ব দেন, আমি বের করে দেবো। আমাকে তদন্ত কমিটি বানিয়ে আমাকে চেয়ারম্যান বানান, আমি আই উইল ফাইন্ড আউট। অনেক কঠিন তদন্ত করেছি, আই গ্যারান্টি ইউ আই উইল ফাইন্ড আউট কে করেছে এটা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মতামত। জেনারেল ওয়াকার সম্পর্কে যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি যে তথ্য দিলেন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।